টিটিএর বিশেষ আলাপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তৌফিক লিপু। দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ কবে ফিরছেন। সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপির নীতি নির্ধারণী মহলের একজন প্রভাবশালী নেতা এবং সেই সাথে সাবেক মন্ত্রী এবং কক্সবাজার চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বর্তমানে ভারতের মেঘালয় রাজ্যে সেখানে আছেন এবং তাকে নিয়ে আসলে রহস্যের কোনো শেষ হচ্ছে না। দীর্ঘদিন ধরে তিনি জামিনে মুক্ত হলেও এবং আমরা বারবারই শুনতে পাচ্ছি তিনি বাংলাদেশে ফিরছেন এবং তিনি এখনও পর্যন্ত ফিরে আসেননি। এবং সেই সাথে সম্প্রতি সময়ে আপনারা জানেন শেখ হাসিনার যে সরকারের পতনের পর নানাভাবে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি বাংলাদেশে ফিরে আসবেন এবং এইসব বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। কক্সবাজার জেলা বিএনপির মুখপাত্র জনাব ইউসুফ বদরি, আপনার সাথে আমরা একটু সরাসরি কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? এই যেটি বলছিলাম আর কি, জনাব সালাউদ্দিন আহমেদ তাকে নিয়ে আসলে রহস্যের কোনো আমরা একেবারে কুল কিনারা পাচ্ছি না। দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছি তিনি দেশে আসছেন এবং এই আশাটা এখনো পর্যন্ত আমরা তিনি বাংলাদেশের মাটিতে কিন্তু পা রাখেননি। একটু এটার নিয়ে কোনো ধরনের কোনো নতুন কোনো বার্তা আছে কিনা, তিনি কবে ফিরছেন? ধন্যবাদ টিটিএনকে আমাকে আমন্ত্রণ করার জন্য। সর্বপ্রথম আমি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা অকাতরে জীবন বিলীন করেছে, আত্মশুভ করেছেন এই দেশের জন্য, শহীদ আবু সাইদ, আমাদের এলাকার পেকুয়ার শহীদ ওয়াসিম মুগ্ধসহ শত শত ছাত্র জনতা যারা জীবন উৎসর্গ করেছেন এই লড়াই সংগ্রামে আন্দোলনে, তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আপনি যে কথা জানতে চেয়েছেন, আপনি জানেন নিশ্চয়ই আমাদের এই কক্সবাজারের গৌরব, অহংকার, গর্ব সাবেক মন্ত্রী, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকরা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সম্প্রতি আপনার মেঘালয় সংশ্লিষ্ট গুয়াহাটি হাই কমিশন বাংলাদেশ অফিস থেকে যে ট্রাভেল পাস, ওই ট্রাভেল পাস তিনি হাতে পেয়েছেন। আচ্ছা, এই ট্রাভেল পাস পাওয়ার মধ্য দিয়ে ওনার ভারতের কেন্দ্রীয় সরকারের এই একটা এক্সিট পাসের আন্দোলনের একটা বিষয় আছে। জি, এইটা এখন প্রক্রিয়াধীন আছে। এটা সম্পন্ন হওয়ার সাথে সাথে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এখানে মুক্ত বাংলাদেশে এই দেশের মাটিতে ফিরে আসবে। জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু যে ঢাকার রাজনীতি করতেন এবং সেই সাথে তিনি কক্সবাজারের পেকুয়া চকরিয়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার স্ত্রীও কিন্তু সেই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তো এই যে কক্সবাজার রাজনীতি ঘিরে নতুন কোনো মেরুকরণ বা হচ্ছে কিনা, যেহেতু আপনারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন, অনেকটা যেই দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে ছিল, আবার পুনরায় সংগঠিত করার ক্ষেত্রে এই যে সালাউদ্দিন সাহেবের কোনো ভূমিকা থাকবে কিনা? কক্সবাজার ওনার নিজের এলাকা। জি, উনি এই কক্সবাজারকে অত্যন্ত ভালোবাসেন। এই কক্সবাজারকে গড়ে তোলার জন্য উনি নিজের অনেক মেধা পরিশ্রম করেছেন। সরকারের থাকা অবস্থায় উনি প্রচুর উন্নয়ন কাজ করেছেন। নিশ্চয়ই আপনারা এগুলো এখনো ভুলেন নাই। উনি যখন সমস্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের মাটিতে আসার পর সময় নিয়ে এই তার জেলায় আসবেন। এই জেলায় লক্ষ লক্ষ জনতা ওনার ফিরে এখানে এই মাটিতে কক্সবাজারে ফিরে আসার অপেক্ষায় আছে। ইনি এসে কক্সবাজারকে এখানে নতুনভাবে সুন্দরভাবে আমাদের দলকেও উনি গড়ে তুলবেন, সেই আমি ব্যক্তিগতভাবে সেই প্রত্যাশা করি। তিনি যখন বাংলাদেশে, আপনি বলছিলেন খুব দ্রুত সময়ের মধ্যে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, নিশ্চয়ই তিনি, আমি অ্যাকচুয়ালি আসলে জানি না, তিনি সিলেট হয়ে নিশ্চয়ই, যেহেতু সিলেট থেকে সহজে আসা যাবে সেটি হয়ে নাকি একেবারে দিল্লি হয়ে তিনি ঢাকায় আসবেন। এবং সেই ক্ষেত্রে যেহেতু তিনি নীতি নির্ধারণ মহলে একজন প্রভাবশালী নেতা বিএনপির, তো সেই ক্ষেত্রে ঢাকায় আপনাদের আসলে নতুন কোনো কর্মসূচি, কয়েকদিন আগে পল্টনে আমরা দেখলাম একটি বৃহৎ কর্মসূচি হলো, তো ঢাকার সেখানে আপনাদের নেতাকর্মীদেরকে নিয়ে আসলে তারা নিশ্চয় বসবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কর্মপরিধি আসলে কি হতে পারে? যে এখন তো অন্তর্বর্তীকালে সরকারের যে প্রধান হয়েছেন, বিএনপি কি চাইবে আসলে, তারা ভবিষ্যতে কি চাইবে? আমি আপনাকে একটা কথা বলতে চাই, উনি ওই সড়ক পথটা উনি ক্যালকাটা হয়ে আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমি যতটুকু শুনেছি নিশ্চয়ই বিএনপির
নীতি নির্ধারণী ফোরাম এটা অবশ্যই ওনার প্রত্যাবর্তনে, হ্যাঁ, বিমানবন্দর কিংবা যে কোনো স্থানে ওনাকে অবশ্যই এখানে বরণ করার জন্য নেতারা কোনো প্রস্তুত হয়েছেন। কক্সবাজার ইতিমধ্যে আমি বলতে চাই, কক্সবাজার থেকে ইতিমধ্যে হাজার কানেক নেতাকর্মী ঢাকা চলে গেছে, ঢাকামুখী হয়েছে। তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা চলে গেছে। উনি সময় কম, তারিখ কখন ফিরবেন আমরা নিশ্চয়ই আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই বিএনপি এখানে ঢাকার একটা প্রস্তুতি নিচ্ছে আমি শুনছি। আচ্ছা, তিনি কতদিন পরে তিনি দেশে আসবেন? দীর্ঘ 9 বছর পর ওনার প্রাণের দেশ এই কক্সবাজারের ভূমিপুত্র ওনার নিজের জেলায় আসতেছেন, বাংলাদেশে আসবেন। আমরা নিজেরাও খুবই আপ্লুত আমার এই প্রিয় নেতাকে পাশে দেখার জন্য। আমরাও অধীর আগ্রহ আছি। তো আপনি যেটি বলছিলেন তিনি ঢাকায় আসবেন, এরপরে নিশ্চয়ই তিনি কক্সবাজার আসবেন অবশ্যই, যেহেতু তার জন্মভূমি কক্সবাজার, এটি তার চকরিয়া পেকুয়া হচ্ছে তার নির্বাচনী আসন। সেই ক্ষেত্রে এইখানে আসলে নেতাকর্মীদের সমাগম কেমন হবে? ঢাকায় যেহেতু কয়েক হাজার মানুষ চলে গেছে, কক্সবাজারে কি পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে? আপনি জানেন উনি তো খুবই জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি নিজেও জানবো না সেদিন কক্সবাজারে যেদিন ফিরে আসবেন এখানে মাটি রাখবেন কক্সবাজার বিমানবন্দর। নিশ্চয়ই কয়েক লক্ষ লোক সমাবেশ হবে কক্সবাজারে। একান, পেকুয়া, চকরিয়া সমস্ত জায়গায়, টেকনাফ থেকে কুতুবদিয়াতে, মহেশখালী সহ, হ্যাঁ, আপামুর জনসাধারণ, শুধু দলীয় নেতা, আপামুর জনসাধারণ। বিশেষ করে আমি শুনেছি, আমি জেনেছি মহিলারা, বৃদ্ধ মহিলারা ওনার জন্য, ওনাকে দেখার জন্য এখন পেকুয়া, চকরিয়াতে অধীর আগ্রহ করতে আছে। আপনি তো বেশ কয়েকবার যে গিয়েছিলেন ভারতের মেঘালয় রাজ্যে, সেখানে আমি সোশ্যাল মিডিয়া দেখেছি, তার সাথে আপনার বেশ কয়েকবার ছবি দেখেছি। তো সেই ক্ষেত্রে আসলে তিনি যখন ভারতীয় কারাগারে সেখানে বন্দী ছিলেন বা এরপরে যখন তিনি জামিনে বেরিয়ে আসলেন, এইখানকার অর্থাৎ এইখানকার মানুষের মানে তিনি কথা বলতেন কিনা, এখানকার রাজনীতির খোঁজখবর তিনি রাখতেন কিনা, যদি রাখতেন তাহলে কি বলতেন আসলে? উনি সার্বক্ষণিক ওনার এলাকার, কক্সবাজারের এখান জেলার নিজের নেতাকর্মীদের এলাকার বিভিন্ন সমস্যা, কারো অভিযোগ থাকলে উনি ওখান থেকে এগুলো করতেন, উনি ওখান থেকে নির্দেশ দিতেন, আমাদেরকেও বলতেন। সর্বোপরি সার্বক্ষণিক ওনার নজরে ছিল ওনার এই জেলা। আমরা একেবারে আলাপের শেষ পর্যায়ে চলে আসছি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে, হ্যাঁ, তো আসলে এখন যখন যে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরপরই বিভিন্ন জায়গায় যে জ্বালাও পোড়াও বা বিভিন্ন সহিংস যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, বিএনপি আসলে এটা সাপোর্ট করছে কিনা? আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন ধরনের জায়গায় হামলা হচ্ছে বা সহিংস এই রাজনীতিতে আসলে আপনারা কি দেখছেন এই বিষয়টা? ইম্পসিবল। বিএনপির এসব সংঘাত, সহিংসতার নেতা কর্মী কেউ জড়িত না, সম্পৃক্ত না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন এই যে সহিংসতা যদি কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, দল থেকে চূড়ান্তভাবে কোনো কারণ দর্শন রীত ছাড়া তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আজকে দেখলাম বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে। আমি অবশ্যই সারা বাংলাদেশে এরকম গুটি কয়েক তো নষ্ট লোক থাকে দলের মধ্যে। এটার কি দায়ভার কি বিএনপি নিবে নাকি? আমরা তো তাদেরকে বের করে দিচ্ছি দল থেকে বের করে দিচ্ছে তাদের। যখন জ্বালাও পোড়াও বা বিভিন্ন জায়গায় যখন হচ্ছিল, তখন এই ক্ষেত্রে আপনাদের বিএনপির ভূমিকা কি ছিল? আমাদের শক্ত, এখানে কক্সবাজার পুরা জেলায় একটা শক্ত অবস্থান ছিল আমাদের। আমরা এখানে প্রতিটি জায়গায় জায়গায় আমাদের নেতা কর্মীদের মনিটরিং করা হয়েছে এগুলো, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সার্বক্ষণিক আমরা জেলা থেকে যোগাযোগ রাখছিলাম এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়তে আমাদের নেতা কর্মীরা এখানে ভিজিট করেছেন। কারো কোনো থাকলে আমরা সাথে সাথে এটা সার্বক্ষণিক তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা ছুটে গিয়েছি, আমাদের নেতা কর্মীরা ছুটে গিয়েছি। একদম শেষ প্রশ্ন করছি, যেহেতু যে বিএনপি দীর্ঘ অনেক বছর ধরে ক্ষমতার বাইরে এবং দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ, হ্যাঁ, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল,
এখন পর্যন্ত শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি আছে, অন্যান্য যে রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে আসলে আপনারা সমন্বয় রেখে ভবিষ্যতে কাজ করবেন কিনা, আপনাদের সাথে তাদের যে যোগাযোগটা আমরা প্রায় সময় দেখেছি কক্সবাজারের যে প্রেক্ষাপট যদি বলে থাকি তাহলে এখানে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ সেই জিনিসটা আমরা সবসময় দেখেছি। ভবিষ্যতে আপনাদের সাথে সেরকম থাকবে কিনা, আমার সে সুযোগ এসছে, তাই আমি প্রশ্নটা আপনাকে করলাম, আপনি বিএনপির মুখপাত্র হিসাবে। ধন্যবাদ। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, কক্সবাজার হচ্ছে একটি আন্তর্জাতিক মানে পর্যটন শহর, পর্যটন জেলা। এই জেলা খুবই একটা ছোট্ট শহর এবং ছোট্ট জেলা। এখানে একে অপরের প্রতি আত্মীয়র বন্ধন, সবাই এখানে এক পরিচিত বন্ধন আছে। কক্সবাজার একটা সম্প্রীতির শহর, সৌহার্দ্যমূলক রাজনৈতিক পরিবেশের শহর। এই শহরকে কেউ এখানে আমাদের মধ্যে যে একটা রাজনৈতিক সম্প্রীতি রয়েছে, এই সম্প্রীতি কেউ হয়তো আপনার এই দূরত্ব করার জন্য চেষ্টা করতেও পারে, কিন্তু দলের শীর্ষ পর্যায়ে নেতারা এই ব্যাপারে খুবই কনসার্ন যেন এইরকম কোনো অবস্থা যেন সৃষ্টি না হয়। আমিও মনে করি ব্যক্তিগতভাবে এইরকম আগামী দিনেও আমরা এখানে পুরো কক্সবাজার জেলায় যারা এই আপনার ভায়োলেন্স ছাড়া পলিটিক্স করতে চাই, রাজনীতি দূর করে জনগণের কাছে পৌঁছাতে চাই, তাদের সাথে আমাদের সবসময় অতীতের মতো একটা সুসম্পর্ক অব্যাহত থাকবে। ইউসুফ বদরী জনাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ টিটিএন। দর্শক, কথা বলছিলাম কক্সবাজার জেলা বিএনপির মুখপাত্র জনাব ইউসুফ বদরীর সাথে, এবং তার কাছ থেকে আমরা যে তথ্যটি জানতে পেরেছি, খুব শীঘ্রই বিএনপির নীতি নির্ধারণী মহলের একজন প্রভাবশালী নেতা, সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন, এবং আমরা যদি একেবারে অসমর্থিত, তিনি হয়তো বা আমাকে চূড়ান্তভাবে যে দিনক্ষণ বলেনি, শুক্রবার অথবা শনিবার যে কোনো সময় তিনি বাংলাদেশে আসতে পারেন। তো এবং পাশাপাশি তার কণ্ঠে এটি উচ্চারিত হলো তিনি সহিংস রাজনীতির পক্ষে না, এবং একেবারে মিলেমিশে যারা সংঘাতের সাথে যারা জড়িয়ে পড়ে তাদের সাথে নয়, এবং যারা বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে রাজনীতি করবে তাদের সাথে সমন্বয় রেখে তারা রাজনীতি করবেন। পাশাপাশি সম্প্রতি সময়ে আপনারা যে সকল ভাঙচুর কিংবা যে সহিংস অবস্থা সৃষ্টি হয়েছে সেই সকলের বিরুদ্ধে তাদের অবস্থান, সেটিও তিনি পরিষ্কার করলেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আলাপ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।